আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আমার মন ভালো নেই। শুধু আজকে মন ভালো নেই বললে ভুল হবে, গতকাল থেকেই আমার মনটা ভালো নেই। আমার মনটা ভালো নেই এটা বললেও ভুল হবে। আমার মনটা গতকাল থেকেই খুবই খারাপ। কারণ গতকাল আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার যে মামলাটা চলমান, সেই মামলার একটা তারিখ ছিল। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন, সবারই জানা থাকার কথা যে 14ই জানুয়ারি আমার মেয়ে সারিকার মামলার মানে একটা তারিখ, আর্গুমেন্টের তারিখ। তো যথারীতি সেই তারিখের কার্যক্রম আদালতে হয়েছে। তো নানান জটিলতা, ব্যস্ততা, এগুলোর জন্য গতকালকে আপনাদের সাথে কোনো আড্ডা দেওয়া হয় নাই, আপনাদেরকে কোনো আপডেট দেওয়া হয় নাই। তো আপনারা তো এটাও জানেন যে আমি যেই দিন আদালতে যাই সেই দিন আমি কিভাবে যাই। যে এর আগের দিন থেকে আমি একদম নির্ঘুম, আদালতে কি কি প্রমাণ পেশ করব, কি করব না করব, এই জন্য এতটাই এক্সাইটেড থাকি, এতটাই টেনশন মাথায় থাকে যে ওই দিন টেনশনে আর ঘুমাইতে পারি না, করতে পারি না। তো এইবার আরো কয়েকদিন আগে থাকতেই টেনশন মাথায়, গত 6 জানুয়ারির পর থেকেই, যে 14 তারিখে আর্গুমেন্টের তারিখ, তো 14 তারিখ যত তথ্য প্রমাণগুলো আছে সবগুলো যেন আমি আদালতে পেশ করতে পারি বিচারকের সামনে। তো এর মধ্যে আমি 2-3টা ভিডিও আপলোড করছি, সেখানে আপনাদের সাথে একটু কথাবার্তা বলছি, কিছু তথ্য প্রমাণ শেয়ার করছি। কিন্তু গত 3-4 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, বা আপলোড করার সময় সুযোগ পাচ্ছি না। আর যে তথ্য প্রমাণগুলো আমি সংগ্রহ করছি এইগুলো আর্গুমেন্টের আগেই ভিডিওতে আপলোড করে আমার আসামি পক্ষকে বা বিবাদী পক্ষকে কোনো সতর্কতা অবলম্বন করার সুযোগ দিতে চাইনি বলে কোনো জিনিস শেয়ার করি নাই বা কোনো কথা বলি নাই, ভিডিও আপলোড করি নাই। কিন্তু এত চেষ্টা, এত পরিশ্রম, এত কষ্ট করার পরেও আদালতে যে কি হয়েছে বা শুনানিতে কি হবে আমি এখনো নিশ্চিত ভাবে বলতে পারতেছি না। এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই বলতে পারবেন। তাই আল্লাহ তাআলার আদেশের উপরে বা আল্লাহ তাআলার এটাকে কি বলবো, এর উপরে, হুকুমের উপরে পেটে আছে, মুখে আসতেছে না কথাটা, যে বিচারকের মুখ দিয়ে যে রায়টাই আসুক না কেন আল্লাহ তাআলার ইশারাতেই আসবে। যাই হোক, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, কিভাবে কোথা থেকে শুরু করব। আমি এত কষ্ট করে, এত পরিশ্রম করে গত কয়েকদিনে আমি যে তথ্য প্রমাণগুলো একত্রিত করছি, এই তারিখে আমার সেই কোনো তথ্য প্রমাণ আমি আদালতে পেশ করতে পারি নাই। এটাই আমার সবচেয়ে মন খারাপের বড় কারণ। আমার উকিল একজন সিনিয়র উকিল, অনেক বছর, উনি প্রায় 34-35 বছর ধরে ওকালতি করতেছেন। ওনার বয়সটা কি বলবো, আরো কয়েক মাস আগে বলছিলেন 88+। আমাদের এলাকার সবচেয়ে সিনিয়র পার্সন মুরব্বী। তো উনি যা বুঝে, ওনার বোঝার সাথে আর কারো বোঝার কোনো মিল নাই, বা ওনার চাইতে বেশি আর কেউ বোঝে না, এরকম একজন পার্সন তিনি। ওনার সবগুলো ছেলে মোটামুটি ভালো ভালো পজিশনে আছে। একজন ছেলে এডিশনাল সচিব বা এর চেয়েও বড় কোনো পোস্টে আছে। তো নানান দিক থেকে মোটামুটি উনি সেটেল। আরেক ছেলে আমেরিকায় থাকেন, এটা সেটা ভাবে। তো উনি যেটা বুঝেন, ওনার উপরে আমি ওনাকে আমি কিছু বুঝাইতে পারি না। এটাই আমার জন্য মনে হচ্ছে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াইছে, যে আমার কথাগুলো উনি বিচারক পর্যন্ত করতে দেন, যে তুমি কি বেশি বুঝো, তুমি ওকালতি কি বুঝো, এই সেই সব কথা চাইলেই জজ সাহেবকে বলা যায় না। তোমার মামলার যে ধারা, তোমার মামলার মধ্যে যে বিষয়টা উল্লেখিত, যেটা মেইন বিষয়, ওই টপিকের বাইরে আদালতে কোনো কথা বলা যাবে না। আমি যে সাবিনা এবং আরিফের পরকীয়ার বিষয়টা উল্লেখ করব,
ওইটা কোনো সুযোগ নাই এই মামলায়। কারণ আমি আমার সন্তান ফিরে পাওয়ার জন্য, সন্তানকে আমার হেফাজতে আনার জন্য মামলা করছি। তো তাদের বিরুদ্ধে যদি আমি পরকীয়ার বিরুদ্ধে মামলা করতাম তাহলে পরকীয়া নিয়ে কথা বলতে পারতাম। তো এখন যদি আমি পরকীয়া বিষয়টা উল্লেখ করতে যাই তাহলে নাকি তাদের মানহানি হবে, তখন মানে বিচারের অন্যদিকে মন নিতে পারে। তো তুমি বেশি বুঝছো না, তোমার বাচ্চা কিভাবে এনে দিতে হবে, তোমার সন্তানকে কিভাবে তোমার কাছে ফিরিয়ে আনবো, এটাই হচ্ছে মামলার মূল বিষয়বস্তু। তো তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে এনে দিব, ওই কথাগুলো কি বলতে হবে না বলতে হবে সেটা আমি বুঝি, সেটা মানে তুমি চুপ করে থাকো। আজকে তোমার কোনো কথা বলার সুযোগ নাই, আজকে শুধু উকিলরা কথা বলবে। এইটা শুনেই আমি হতাশ যে কি আইন কি নিয়ম, যে আমরা কোথায় জিম্মি হয়ে আছি, সব কিছু পরিবর্তন হয়েছে। তো এইসব নিয়ম কানুন গুলো একটু পরিবর্তন হওয়া উচিত। তারপর বিবাদী পক্ষের বা আসামি পক্ষের উকিলরাও যে কথাগুলো বললো, মানে কি বলবো, আমার শুধু এইটুকু, আমি তো আগে থাকতে রাজনৈতিক কারণে মানে বিগত সরকারের যে সব মানে অনৈতিক বা মানে কাজগুলো ছিল, অন্যায়মূলক ফ্যাসিস্টগিরি ছিল, স্বৈরাচারিতা ছিল, যে কেউ বাক স্বাধীনতা নিয়ে কোনো কথা বলতে পারতো না। মানে উচিত কথা বললেই গুম খুনের মানে শিকার হইতে হয়েছে, জেল জুলুমের শিকার হইতে হয়েছে। উচিত বলা যাইতো না, সত্য বলা যাইতো না, করা যাইতো। তো ওইটা ছিল একটা ফ্যাসিস্ট সরকারের আমল। কিন্তু এখন যেহেতু মানে ছাত্র জনতার বা একটা কি বলবো গণ অভ্যুত্থানের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আবার নতুন করে দেশটা স্বাধীন হলো, তা আবার নতুন ভাবে নতুন কিছু শুরু হচ্ছে। তা আমার মনে হয় এইসব নিয়ম কানুন গুলো নতুন ভাবে আবার পুনর্গঠন করা দরকার, যে সবাইকে সুযোগ করে দেওয়া দরকার। যার যার মনের ভাব, বাদী বিবাদী তাদের মনের ভাব তাদের মনের মতন করে প্রকাশ করবে। অনেকে মিথ্যা মামলাও করে, তো সেই জন্য বিবাদীদেরও মানে ওই অধিকার থাকা উচিত, আসামি বা বিবাদী, যে তারা তাদের মনের কথাগুলো খুলে বলবে। কিন্তু উকিলের মায়ের পেছে পড়ে হয়তো বা অনেক নিরীহ লোক শাস্তির সম্মুখীন হয়ে যায়, আবার অনেক মানে কি বলবো অনেক সৎ ব্যক্তি বা ব্যক্তিও মানে ন্যায্য বিচারটা পায় না। তো আমি মানে ফ্যাসিস্ট সরকারের কথাটা বলতে গিয়ে এটা বোঝাইতে চাইছিলাম যে তখন একটা মনে মনে এরকম মনোবাসনা চিন্তা ভাবনা ছিল যে কিছু মানুষের সাথে জীবনে কোনোদিন আত্মীয়তা করব না। সেটা হচ্ছে যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগকে পছন্দ করে, এরকম যে সারা জীবন না খেয়ে থাকবো, একদম গর্কনুহের সবচেয়ে দরিদ্র অসহায় মানে হত দরিদ্রের মতন জীবনযাপন করবো, তবু আওয়ামী লীগের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নিয়ে বা মানে সুবিধা ভোগ করে সমাজে প্রতিষ্ঠিত হব না, বা তাদের মানে সাথে কোনো আত্মীয়তায় মানে আবদ্ধ হব না। কারণ তাদের কোনো আদর্শ নাই, তারা নিজের স্বার্থের জন্য যে কোনো ধরনের অন্যায় অপরাধ করতে পারে, যে কোনো অন্যায়কে তারা সাপোর্ট করতে পারে। যেই দলের দলীয় প্রধান তার মধ্যে কোনো নৈতিকতা নাই, তার দলের কর্মীদের মধ্যে আর কতটা নীতি নৈতিকতা থাকবে। তো এই চিন্তা ভাবনা মনোবাসনা থেকে করছিলাম যে আমার যেহেতু দুইটা মেয়ে আছে, তারা বড় হইলে কখনো না কখনো বিয়ে তো দিতে হবে, আল্লাহ যদি তাদেরকে বাঁচিয়ে রাখেন, তাই না? তো আত্মীয়তা বড় হবে। তো আমার ভাতিজা ভাতিজিদের বেলায় আমি হয়তো বা সেই অধিকার পাবো না যে কোথায় দিব না দিব, কিন্তু আমি আমার সন্তানদের বেলায় তো সেই সুযোগটা পাবো। তো তখন থেকে চিন্তা ছিল আওয়ামী লীগের সাথে কোনো আত্মীয়তা নাই। আর হচ্ছে পুলিশ যেই রকম মানে করছে, যে পুলিশ পেশাটা যারা বেছে নিয়েছে, পুলিশ হয়ে যারা অন্যায়কে আরো মানে ধামাচাপা দেওয়ার জন্য আরো অন্যায় করে বেড়ায়, পুলিশের সাথে কোনো আত্মীয়তা নেই। কিন্তু গতকাল আদালতে যা হয়েছে, এরপর থেকে সোজা কথা উকিলের প্রতি ওকালতি পেশার প্রতিও একটা ঘৃণা জন্ম নিচ্ছে। এর আগের দিন থেকে একদম গতকাল থেকে একেবারে, যে তাদের মূল পেশাটাই তো হচ্ছে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো। মানে এই পেশা মানে বেছে নিয়ে এই পেশায় নিয়োজিত থেকে কেউ কোনোদিন জান্নাতের আশা করতে পারে বলে
আমার মনে হচ্ছে না যে এটা হুজুরদের কাছ থেকে, মাওলানাদের কাছ থেকে, মুফতিদের কাছ থেকে নিতে হবে, মাসালা জেনে নিতে হবে, করতে হবে। কারণ তারা তো জেনে বুঝে, অন্য সুযোগ থাকা সত্ত্বেও তারা ইচ্ছা করে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে তারা উকিল হয়েছে। আমি বলি এই কথাগুলো কেন বলতেছি, ওই বিবাদী পক্ষের বা আসামি পক্ষের উকিল যে মিথ্যাচারিতাগুলো গতকালকে আদালতে করে গেছে, বা প্রায় সময় করে যায়, মানে তাদের ইয়েটাই তো, আমি নাকি আমার সন্তানের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাই এখনো পর্যন্ত করি নাই আমার ডিভোর্সের পর থেকে। তো সে তো কোনো চেষ্টাই করে নাই। তো সে যদি চেষ্টা করে, আমাদের আগেও কোনো আপত্তি ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। মানে বাদী বা কিবরিয়া যখন তখন তার সন্তানের সাথে দেখা করতে পারবে। এটা আমরা আগেও কোনোদিন বাধা দেই নাই, এখনো বাধা দিব না। কিন্তু এখন তো হচ্ছে বাচ্চা আমার কাছে আমার হেফাজতে নিয়ে আসার মামলা, তো এইটা দেওয়া যাবে না। বাচ্চা আমার কাছে নাকি নিরাপদ না, কারণ ওই যে আমি ইউটিউবে যে সব করি, ভিডিও আপলোড করে আমার আসামিদেরকে নাকি হয়রানি করছি, তাদের মানহানি করছি, এই সেই। তো এটা তাদের একটা যুক্তি, ঠিক আছে। এছাড়া কোথাকার কোন আরো কি মামলা নাকি আমার বিরুদ্ধে কে নাকি কিসের মামলা করে রাখছে র্যাবের মধ্যে। আমার অ্যাডভোকেট বা উকিল যেখানে বললো যে মামলার প্রসঙ্গের বাইরে অন্য কোনো কথা বলা যাবে না, করা যাবে না, সেইখানে ওই মানে বিবাদী পক্ষের উকিল কিভাবে এগুলো বলে, এগুলো আমার উকিল আমাকে ঠিক মতো বোঝাইতে পারে নাই, বা আমি তার বোঝানোতে সন্তুষ্ট হইতে পারি নাই। এই জন্য এখানে আমার একটু মনটা ভেঙে গেছে। সে শুধু বলতেছে তুমি চুপ থাকো, জজকে যতটুকু বোঝানো ততটুকু বুঝাইছি। মানে অনেক কথাবার্তাই হয়েছে, অনেক ইংরেজিও উনি দিচ্ছেন লেকচার, যে ইসলামী কথাবার্তাও উনি তুলে ধরছেন। শরীয়তে কখনোই মা তার বাচ্চার অভিভাবক হইতে পারে না। তারপরে যে মানে জাপানি মা এবং বাংলাদেশি বাবা, যে ইমরান শরীফ সম্ভবত আর যে নাতালিয়া না কি, যে তাদের যে 2টা বা 3টা বাচ্চা নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে, হাইকোর্ট কি রায় দিছে না দিছে এগুলো করলেন যে কোনোভাবে সোজা কথা, মা বাচ্চা অভিভাবক হইতে পারে না। বাচ্চার লিগ্যাল গার্ডিয়ান অভিভাবক একমাত্র পিতা। জজ সাহেব এই ব্যাপারে সম্মতি প্রকাশ করছেন যে হ্যাঁ, তা তো অবশ্যই, মায়ের যদি অন্যত্র বিয়ে হয়ে যায় বা মায়ের বিয়ে নাও হয়, বাচ্চার অভিভাবক অবশ্যই বাবা। কিন্তু হেফাজত এক জিনিস, অভিভাবকত্ব আরেক জিনিস। আর ওই যে আমার মেয়ে গত 4 বছর আগে যে মামলায় এডিএম কোর্টে 100 ধারার মামলায়, সম্ভবত এডিএম কোর্টের মামলাটা 100 ধারা ছিল না 100 নাম্বার, আমি ঠিক মানে সঠিকভাবে বলতে পারবো না। ওই মামলা যেভাবে সারিকা যে আমি মায়ের কাছে থাকবো, তো সেটা আমি জানতাম। শুধুমাত্র সেই মামলাটা করছিলাম যে আমার সন্তানকে একটু দেখার জন্য, যে ওই মামলা একদম প্রথম হিয়ারিং এ আমার সন্তানকে আদালতে উপস্থিত করতে হবে। যদি উপস্থিত না করে, পুলিশ আদালত থেকে গিয়ে তাদের নামে সমন পাঠিয়ে মেয়েকে উপস্থিত থাকতে বলবে, বিবাদী পক্ষকে থাকতে বলবে, না আসলে তাদেরকে অ্যারেস্ট করে পর্যন্ত নিয়ে আসবে, এরকম একটা ছিল। তো সেই জন্য আমার সন্তানকে আমি অনেক বছর ধরে দেখতেছি না, দেখার সুযোগ পাচ্ছি না, যোগাযোগ করতে পারতেছি না। তো আমার সন্তানের ভাবমূর্তিটা একটু বোঝার জন্য আর তাকে এক নজর দেখার জন্য ওই মামলা করছিলাম। আমাকে উকিল আগেই বলছে যে বাচ্চা সেখানে ওই আদালতে যার কাছে থাকতে চায়, আদালত কিন্তু তার পক্ষে রায় দিবে। আমি বলছি তাহলে তো এটা আমি হেরে গেলে সমস্যা, বলতেছেন না, মামলা তো বাচ্চা পাওয়ার জন্য, মামলা তো আমরা এই যে মামলা এখনো চলমান ওই আদালতে করব, কিন্তু এখানে আমরা বাচ্চার একটু ভাবমূর্তিটা একটু বোঝার চেষ্টা করি, বাবার মানে প্রতি বাচ্চার কতটা টান আছে না আছে, এটা আমরা একটু এখানে দেখবো, উপলব্ধি করব, তারপরে মানে নতুন মামলাটা আমরা করবো। তো সেটার জন্য ওই এডিএম কোর্টে মামলা করছিল। তো এডিএম কোর্টের মামলা মানে কার পক্ষে গেছে, এইটা ওই উকিল করতেছে যে স্যার ওই আদালত থেকে আমাদের পক্ষে রায় আসছে, এটা সেটা। আরে একটা পাখি মানে 2-3 বছর বা একটা জন্তু জানোয়ারকে পোষ মানাইলে সেও পোষ মানে, আর সারিকা তো এখানে একটা মানুষের বাচ্চা, একটা ভদ্রলোকের সন্তান। তো তার কি বলবো, মানে একদম শান্তশিষ্ট নিরীহ একটা বাচ্চা। অন্যান্য ওই পরকীয় পরিবারের অন্যান্য যে
জঘন্য পয়মালের বাচ্চারা আছে তাদের মতন এতটা উশৃঙ্খল না, ঠিক আছে। শারিকা অল্পতেই সন্তুষ্ট থাকে, বা যা বোঝানো হয় মানে তাই বোঝে নাই। তো শারিকাকে কন্ট্রোল করা, শারিকার ব্রেন ওয়াশ করা ওই সাবিনার জন্য কোনো ব্যাপারই না। আর সাবিনার কাছেই যেহেতু শারিকা এখন আছে, সেটা ইমোশনাল ব্ল্যাকমেল করে হোক, জোর জবরদস্তি করা হোক, মানে যেভাবেই হোক, ভয়ভীতি দেখিয়ে হোক, যে শারিকার মানে মুখ থেকে যে শারিকা তার কাছে থাকবে এরকম একটা স্বীকারোক্তি সে নিছে। তো এখন এইখানে এই মামলার ধারায় ওইরকম কোনো নাই। তো কি বলবো, গর্ধব উকিল বা যে মিথ্যাবাদী উকিল সে ওইটা করতেছে যে আমরা অতীতে কোনো বাধা দেই নাই, এখনো বাধা দিব না, ভবিষ্যতেও দিব না, যে কিবরিয়া যখন খুশি তখন তার মেয়েকে দেখতে চাইলে দেখতে যেতে পারবে। আর এই পর্যন্ত কি বলবো, আমি তো পুলিশ নিয়েও আদালত থেকে যখন সমন নিয়ে মানে তাদের কাছে পৌঁছাইতে হইলো, করা হইলো, তখন নিজের সেফটির জন্য বা তারা যেন কোনো মিথ্যা অভিযোগ বা এলিগেশন আমার বিরুদ্ধে দিতে না পারে, সেই জন্য স্থানীয় কিছু নেতৃবৃন্দ প্লাস মানে থানার মানে কর্মকর্তাদেরকে নিয়ে আমার সন্তানের সাথে দেখা করতে গেছিলাম। সেইখানে তারা আমাকে কিরকম নাজেহাল করছে, সেখানে কি রকম সিনক্রিয়েট পরিবেশ তৈরি করছে, সেটাও আপনারা দেখছেন, সেটাও ইউটিউবে ভিডিও আপলোড করছি, সেটাও সাক্ষী আছে। তারা বলে আমি নাকি যোগাযোগ করার কোনো চেষ্টাই করি নাই। তো এখানে আরো আমার ওই যে যৌথ তালাকনামার যে ঘোষণাপত্র, সেখানে কিন্তু অনেক কিছু উল্লেখ করা আছে। তো আমি শুধু বিচারকের দৃষ্টি আকর্ষণ করব, বিচারকের কাছে যেহেতু আমার বিরুদ্ধে মানে আমি কি ধরনের ভিডিও আপলোড করছি, আমার আসামিদের কার্যকলাপ, নষ্টামি, নোংরামি, বেহায়াপনা, ফটকামি, ফাত্রামি, মানে প্রতারণা, এগুলোর জন্য এবং আমার সন্তানের সাথে অন্যায় অপরাধ অত্যাচার করার জন্য তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে যে প্রতিবাদগুলো করতে হয়েছে, তখন একটু উগ্র মেজাজ দেখাইতে গিয়ে বা মেজাজ বিগড়ে গিয়ে কিছু স্ল্যাং ওয়ার্ড ইউজ করছি। সেটা আমার জায়গায় থাকলে হয়তো বা অন্য যে কোনো মানুষ এর চেয়ে বেশি কিছু করে ফেলতে পারতো। এতদিনে নিজের সন্তানের সাথে এই ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার, অনাচার হইতে দেখে আইন হয়তো বা নিজের হাতেও তুলে দিতে পারত, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সোজা কথা, আইনের প্রতি শ্রদ্ধা ও আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস যে আল্লাহ তাআলা সবকিছু নিশ্চয়ই ভালো করবেন। আমি যেহেতু জীবনে মানে মানুষের সাথে কোনো অন্যায় করি না, হয়তো বা নামাজ, রোজা, এটা সেটা যেই ফরজ কিছু ইবাদত আছে, নফল ফরজ ওয়াজিব কিছু ইবাদত আছে, এইগুলো ছুটে যাওয়ার জন্য অন্যায় অপরাধ হইতে পারে। যেমন প্রেম, ভালোবাসা আল্লাহ তাআলার বিধানে পাপ, ঠিক আছে, তো ওইটাতে আমি গুনাহগার হইতে পারি। কিন্তু কাউকে অন্যায়ভাবে চর মারা, কারো কোনো জিনিস আত্মসাৎ করে সেটা নিজে ভোগ করা, বা রাষ্ট্রীয় বা ইসলামিক ওই ধরনের কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত না। যে আমার দ্বারা অন্য একজন বা দুইজন, পাঁচজন, 10 জনের ক্ষতি হোক, সমাজের ক্ষতি হোক, দেশের ক্ষতি হোক, রাষ্ট্রের ক্ষতি হোক, ইসলামের ক্ষতি হোক, এই ধরনের কোনো কাজ আমি করি নাই। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার মনের কথা শুনবেন, যে তুই অন্যায় করলে, যে আমি যতটুকু পাপী বা অন্যায়কারী, আমার বিশ্বাস আমি খাস দিলে মন থেকে যদি আল্লাহ তাআলার কাছে সেইটুকুর জন্য তওবা করি, আল্লাহ তাআলা আমাকে একদম, যদি আমার দোয়া কবুল হয়, আমার তওবা কবুল হয়, আমি একদম নিষ্পাপ হয়ে যেতে পারবো। কারণ আমার অন্যায় অপরাধ বা গুনাহ সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে, কোনো বান্দার কাছে, বান্দার হক নষ্ট করা বা অন্য কোনো মানুষের মনে আঘাত দেওয়া বিনা কারণে, মানে আমাকে একজন চর মারলো, আমি তাকে যদি চর মারি একটাই, আমি যদি অনেকক্ষণ মারি তাহলে হয়তো ভাই হবে, কিন্তু আমি যদি তাকে একটা মারি কাটাকাটি হয়ে যাবে, কিন্তু এখানে জুলুম হবে না, বা আমি অতিরিক্ত করে ফেলছি এরকম তো নিশ্চয়ই হবে না। তো সেই হিসেবে বলতেছি যে আল্লাহ তাআলা হয়তো বা এই যে আমার আসামিদেরকে আমি যেই ধুলাইগুলো করছি, তারা সেটা প্রাপ্য, সেই জন্য করছি, এর বাইরে আমার কোনো ইয়ে নাই। তো আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার মনের কথা শুনবেন বা আমাকে ক্ষমা করে দিবেন, আমার সন্তানের সাথে কোনো অন্যায় অবিচার হইতে দিবেন না। তো এই ভরসা আইনটা নিজের হাতে তুলে নিতে চাইনি, যে দেখি আল্লাহ তাআলা আমাকে কি উপহার দেন, কি পুরস্কার দেন। তো সেই জন্য এখনো পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব আইনের নিয়ম অনুযায়ী চলতে দিচ্ছি বা মেনে নিচ্ছি। তো দেখা যাক এখন কি হয়, মানে আর্গুমেন্ট শেষ হইলো, এখন শুধু শুনানি, রায়ের অপেক্ষা। তো রায়ের তারিখটা পড়ুক,
কবে রায় হয়, কি রায় হয়। তো জজ সাহেব নিজের মুখে যেহেতু বলছেন, হ্যাঁ মানে ওদের উকিলকেও থামিয়ে দিয়েছেন। আমার উকিল যখন কথা বলে মাঝখানে ওদের উকিল একটু অবজেকশন দিতে চাইছিল, একটু মাঝখানে কথা বলার সুযোগ চাইছিল, কিন্তু ওদের উকিল কথা বলার সময় যেহেতু আমার উকিল কোনো বাধা দেয় নাই, সম্পূর্ণ কথা বলতে দিচ্ছে। উনি একজন সিনিয়র উকিল, বললাম তো। তো ওনার নিজের পার্সোনালিটি বজায় রাখতে গিয়ে বা পেশার করতে গিয়ে উনি সম্পূর্ণ বলতে দিচ্ছেন যে আগে বিবাদী পক্ষ বলো, তাদের যুক্তিগুলো উপস্থাপন করো, তারা করছে মানে কিভাবে নির্দোষ বা করছে। তা আমার উকিল যখন আবার অভিযোগগুলো পয়েন্ট তুলে কথা বলতে চলে যে সারিকা যে বাবার কাছে মানে থাকতে চায় না, বাবাকে চিনলো কিভাবে, এটা সেটা সে কিন্তু পয়েন্টগুলো তুলে ধরছে যে সারিকা গত তারিখে কি কথাগুলো বলছে। তো তখন ওই পক্ষের উকিল একটু কথা বলার সুযোগ চাইছিল, কিন্তু আদালত সেটা দেয় না, যে না আপনার সময় উনি কথা বলেন না, ওনার সময় আপনি কথা বলবেন না। আর উনি যা বলতেছেন, হ্যাঁ বাচ্চার গার্ডিয়ান তো অবশ্যই বাচ্চার বাবা, মানে কিন্তু যে এখন সম্পূর্ণ হচ্ছে যে হেফাজতে নেওয়ার জন্য। তো এটাই এখন যে কি হয় আমি নিজেও বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আমি একটু চ্যালেঞ্জ করে আমার উকিলকে শুধু এইটুকু বলছিলাম যে স্যার যেভাবেই হোক মামলার রায় যদি আমার বিরুদ্ধেও যায়, আমি এটুকু চাই আমার কাছে কিছু তথ্য প্রমাণ আছে। ওনার তো এত শত শত বা হাজার হাজার ভিডিওর মধ্যে আমার যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, কল রেকর্ড এবং আমার আসামিদের যে নষ্টামি নোংরামিমূলক ইয়েগুলো, বা আমি কি কারণে ইউটিউবে আত্মপ্রকাশ করছি, এই যে তথ্য প্রমাণগুলো আছে, এগুলো ওনার চোখে নাও পড়তে পারে। তা আমি কিছু তথ্য প্রমাণ আমার প্যান ড্রাইভে করে নিয়ে আসছি। তারা মনে হয় গত ইয়েতে প্যান ড্রাইভে কিছু দিছে যে আমি কি গালিগালাজ করছি না করছি, প্রতিবাদ করতে গিয়ে গালিগালাজ হয়েছে। তো তারা যেহেতু দিছে, তো আপনি আমার পক্ষ থেকে এই প্যান ড্রাইভটা জমা দেন। বলতেছে না শুধু শুধু মানে ওই যে তুমি কি না কি দিছো এই সেই, এখন এটা আজকে দেওয়া যাবে না, মানে মামলার মোড় অন্যদিকে ঘুরে যেতে পারে। তো যদি মানে দেওয়ার প্রয়োজন হয় আমি এটা পরে দেখবো, আমাকে সম্পূর্ণ দেখাইবা, করবা, কারণ আমি চাই না তীরে এসে তরি ডুবে যাক এই সেই। বলছে এইরকম কোনো কিছু দেওয়া যাবে না যাতে করে অন্য কারো মানহানি হয়, কারণ এখানে কারো মানহানির মামলা হচ্ছে না। মানে তখন বিচারক যদি রাগান্বিত হয়ে তোমার উপর ক্রোধান্বিত হয়ে যান, তাহলে আবার যে হিতে বিপরীত হবে। তো এইটাও মানে আমি বলছিলাম যে ওই যে সেখানে শুধু এই প্রমাণগুলোই ছিল। আমি আমার বিজ্ঞ বা মহামান্য বিচারকের দৃষ্টি আকর্ষণ করব, এখানে কিছু আছে। আমার বিবাদী পক্ষ বা আসামি পক্ষ মানে ওই প্যান্ডেলের মধ্যে কি দিছে না দিছে জানি না, অবশ্যই তাদের পক্ষে যে কথাগুলো মানে মানে গেছে সেই কথাগুলোই তো করবে, এখানে দিবে, বা কেটে কেটে কাট পিস আকারে ভিডিও দিবে। কোনো একটা ফুল ভিডিও এখানে দেওয়ার মতো কোনো সৎসাহস তাদের আছে বলে আমার মনে হয় না। তবে আমার বিচারকের কাছে বিনীত নিবেদন বা অনুরোধ এটুকুই থাকবে যে যেই ভিডিওর কাট পিস দেখতেছেন ওই ভিডিওর সম্পূর্ণ অংশ তাদেরকে দেওয়ার জন্য আদেশ করবেন, যে টোটাল কথাটা কি হয়েছে। কোনো এডিট করা ভিডিও যেন সেখানে গ্রহণযোগ্য না হয়, আর সেই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন, তাহলে পেয়ে যাবেন। আর আমি এখানে স্ক্রিনে কিছু ভিডিও দিচ্ছি যেগুলো আমার চ্যানেলে আমি পাবলিশ করছি, এবং সেগুলো প্রথম দিকে যে এখানে এক সিরিয়ালে কতগুলো ভিডিও, আবার আমি নতুন করে এগুলো ডাউনলোড করছি, ডাউনলোড করে এখানে স্ক্রিনে শেয়ার করতেছি। যে প্রথম যে সানির সাথে কল রেকর্ড পার্ট 2, বাপ্পির উদ্দেশ্যে কিছু কথা। এটা একটা সানির, আজকে সানির মুখেই শুনুন সে আমাকে কি বলেছে। সানি আচ্ছা পরে একটু আছে। এইটা নির্লজ্জ ডাইনি তিশার নিজের মুখ থেকে শুনুন তার সাথে আরিফের প্রেমের সম্পর্কের কথা। আমি কিভাবে বাপ্পিকে রিকোয়েস্ট করেছিলাম আমার মেয়েকে নিয়ে। এটা একটা, এই ভিডিওগুলো দেখলে অনিচ্ছা সত্ত্বেও বুক ফেটে কান্না চলে আসে। আমার সন্তান সারিকার সাথে ছোটবেলায় কাটানো কিছু মুহূর্তের ভিডিও। তারপর বাপ্পি যে মিথ্যা বলেছে তার প্রমাণ, সাথে তিশা ও সাবিনাকে নিয়ে কিছু কথা।
তারপর আমার জীবনে মানে ইউটিউবে আসার পরে যে ফার্স্ট ভিডিওটা, এমনিতে তো চ্যানেল ওপেন করার জন্য একটা ভিডিও আপলোড করেছিলাম বান্দরবন শৈলপ্রপাতে যাওয়া, ওইটা না। এছাড়া আমার জীবনে প্রথম যে ভিডিওটা, জীবনে অন্যায় না করেও অন্যায়ের বোঝা কাঁধে নিয়ে ঘুরছি আমি, মরিয়মের বাবা কিছু কথা বলবো, এই ভিডিও কল রেকর্ডটুকু অবশ্যই একটু মনোযোগ দিয়ে শোনার জন্য মহামান্য বিচারকের কাছে বিনীত অনুরোধ করব, নিবেদন করব। তারপরে সবচেয়ে আমার চ্যানেলের যেই ভাইরাল ভিডিও, হট ভিডিও, যে ভিডিওটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছেন, মরিয়মের মা সাবিনা নিজের মুখ থেকেই শুনুন আমি কেন তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলাম। এই ভিডিওগুলো না শুনে আমি শুধু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ বিচারকের মুখ থেকে যেন কোনো আদেশ না আসে। মানে এই কিছু তথ্য প্রমাণ আছে। এছাড়া আমার সন্তান সারিকার উপর ওই মা নামে কলঙ্কিনী সাবিনা কি কি অন্যায় অত্যাচার অবিচার করছে, এবং আরিফ সারিকার উপর কি কি অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন করছে, এরকম কিছু স্ক্রিন রেকর্ড আমার একটা পেন ড্রাইভে আমি দিতে চাইছিলাম, কিন্তু আমার বিচারক ইয়ের জন্য, মানে উকিলের জন্য, আইনজীবীর জন্য সেটা দেওয়া সম্ভব হয়ে ওঠে নাই। তো দেখি, আমি চেষ্টা করব এখনো পর্যন্ত রায় ঘোষণার আগে এই তথ্য প্রমাণগুলো আমার বিচারকের, মহামান্য বিচারকের কাছে পৌঁছানোর জন্য, ওনার কাছে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারাও দোয়া করেন আমি যেন এতে সফল হই। আর সবচেয়ে বড় কথা, আপনারা সবাই এতগুলো বছর ধরে, এতগুলো দিন ধরে দেখতেছেন যে কি হচ্ছে, মানে আমি কতটা চেষ্টা করে যাচ্ছি না করে যাচ্ছি। তো মানে আল্লাহ তাআলা যেন আমার সন্তানের মঙ্গলের জন্য মানে একটা রায় মহামান্য বিচারকের মুখ থেকে, মানে বা এ থেকে কলমের মাধ্যমে মানে ঘোষণা করেন। তো আমি যেই কথা একটু মাঝখানে তুলছিলাম, সেটা কি মানে কথা প্রসঙ্গে কথা ভুলে গেছি নাকি, যে ওকালতি পেশাটা, যারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে ইয়ে করে, যে তাদের সাথে না আমি আমার জ্ঞান থাকতে জীবনে কোনোদিন আত্মীয়তা করতে যাব না। মানে আত্মীয়তা বলতে আমার সন্তানদের কোনো ইয়ে, আওয়ামী লীগ, পুলিশ, উকিল, এদেরকে কি পরিমাণ ঘৃণা করি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। ঠিক আছে, তাদের পেশাটাকে, ব্যক্তি হিসাবে না, তাদের পেশাগুলোকে। তো আরো অনেক কথা বলার ইচ্ছে ছিল। আরেকটা সবচেয়ে বড় যে ভিডিও রেফারেন্স, যে আমি ইউটিউবে কেন আত্মপ্রকাশ করতে বাধ্য হয়েছি, সেটা হচ্ছে আমাকে কেন কে টেনে নিয়ে আসছে, সেটা হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, থাম্বনেল বোন কেন স্বামী হারা হয়েছে, এবং টাইটেল মহামান্য বিচারকের দৃষ্টি আকর্ষণ করে এটুকু বলতেছি, মরিয়ম কেন আজ বাবা ছাড়া। বিস্তারিত জানতে পারবেন বোনের স্বামী কেন নাই, বাংলাদেশি মমতিশা। এই চ্যানেলের এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটা কত সালের কত তারিখে পাবলিশ হয়েছিল, এবং আমার ইউটিউবের প্রথম ভিডিওটা বা দ্বিতীয় ভিডিওটা আমি কত সালের কত তারিখে পাবলিশ করছিলাম, তাহলেই মানে রায় ঘোষণা করতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর অনেক কথা মনের মধ্যে জমে আছে, কিন্তু কথা বলতে পারতেছি না। সোজা কথা, আমার ভালো লাগতেছে না, কি হবে না হবে আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমার সাথে, আমার সন্তান সারিকার সাথে যেন ভালো কিছুই হয়, আপনারা সবাই মন থেকে শুধু এই দোয়াটাই করবেন। একটা মানে অবুঝ, এখনো সারিকা যে এতটা বিবেক সম্পন্ন হয়ে গেছে, সে বড় হয়েছে ঠিক আছে, তার বয়সটা 10.5, এখনো 11 হয় নাই, সে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতন জ্ঞান বুদ্ধি নাই যে সে নিজের ভালোর জন্য যে বলবে যে আমি বাবার কাছে যাব, এখানে এই পরিবেশটা ভালো না, এই জন্য সে বলতে পারেনি। তো তার উপর রাগান্বিত না হয়ে, যে আরেকটা তানুমণ্ডল নিজে নিজে ইচ্ছা করে হচ্ছে, মা খালাদের মতো হইতে চাচ্ছে, তাকে আপনি আইন নেন না, এটা সেটা, দয়া করে এই ধরনের কোনো কথা বললেন না। সে যদি বুঝতো তাহলে নিশ্চয়ই এই কথাগুলো সে বলতো না। আজ থেকে 5-7 বছর পরে তার বয়সটা যখন 17, 18 বা 20 হবে, আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি সে তখন আফসোস করবে। আমি যদি বাই চান্স এই মুহূর্তে তাকে আমার কাছে, আমার হেফাজতে নিয়ে আসতে না পারি, সে আফসোস করবে
পাখি সারা জীবন আফসোস করবে যে আমি কেন সেদিন বাবার কাছে যাব, সেই কথাটা বলতে পারলাম না, আমি আমার মনের ভয়টাকে কেন কাটাইতে পারলাম না। ওই জন্য বলি যে আপনারা শারিকের উপর, শারিকের কথাবার্তা শুনে কেউ রাগান্বিত হইলেও, মানে কষ্ট পাইলেও দয়া করে অভিশাপ দিবেন না, মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তার সাথে মঙ্গল করেন, মানে তাকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আর আল্লাহ তাআলা শারিকাকে উদ্ধার করে মানে ভালো একটা পরিবেশে বড় হওয়ার সুযোগ দেন। তো আবার কথা বলতে গিয়ে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে গেল, আবার কথা বাড়ানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।